বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমার যে আপকামিং ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ও কম্পিউটারের সেট নম্বর 2টা নিয়ে এসেছি তথা শেষ সেটটা নিয়ে এসেছি। অলরেডি আমি সেট নম্বর 1টা আপলোড করে দিয়েছি, আজকে শেষ সেট তথা সেট 2টা নিয়ে এসেছি। আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জেনারেল সায়েন্স ও কম্পিউটারের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেটগুলো কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই, কলকাতা পুলিশের এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, লেডি এসআই এসে পরীক্ষাতে উপকারে আসবে। এছাড়াও দেখবে যে কোনো পরীক্ষা, রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষাতে কিন্তু উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করনি আমার, তারা কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্রতিটা ভিডিওর শেষে আমি কমেন্টে কিন্তু টেলিগ্রাম বক্সের লিঙ্কটা দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা কিন্তু ওখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। ওখানে কিন্তু এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ কিন্তু আমি আপলোড করে রাখবো। চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, ওয়াইফাইয়ের পুরো অর্থ কী? ওয়্যার্ড ফিডেলিটি, ওয়্যার্ড ফিল্ড, ওয়্যারলেস ফিল্ড, ওয়্যারলেস ফিডেলিটি। সঠিক উত্তর হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ঠিক আছে, ওয়াইফাইয়ের পুরো অর্থ হলো ওয়্যারলেস ফিডেলিটি। প্রোনাউন্সিয়েশন যে যেরকমভাবে করতে পারো দেখবে। কিন্তু এই যে প্রশ্নটা ওয়াইফাই, এটা কিন্তু আর লাইফাই বলেও একটা প্রশ্ন হয়, ওটা লাইট ফিডেলিটি হবে। এবং অনেক সময় আবার লাইফাই সম্বন্ধে জানতে চাই, এটা সম্বন্ধে কিন্তু আমি ক্লার্কশিপ পড়ানোর সময় বলেছিলাম। 2019-এর ক্লার্কশিপের এই কোশ্চেনটা এসেছিলো লাইফাই, ওয়াইফাই, লাইফাই এগুলোর ফুল ফর্ম এই দুটোর খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে এবং এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রান্নার যে গ্যাস মুখ্য উপাদানগুলো কী কী? মানে এলপিজি, তরল, বিউটেন ও আইসোবিউটেন, হাইড্রোজেন ও অ্যাসিটিলিন, ইথিলিন ও কার্বন মনোঅক্সাইড, মিথেন ও ইথেন। সঠিক উত্তর কিন্তু এখানকার অপশান অনুযায়ী তোমরা জানো যে বেশিরভাগ জায়গায় যদি থাকতো যে প্রোপেন ও বিউটেন, সরি বন্ধুরা, প্রোপেন ও বিউটেন, তখন কিন্তু সঠিক উত্তর ওটাই হতো। প্রোপেন ও বিউটেন কিন্তু একদম মুখ্য উপাদান এলপিজি বা রান্নার গ্যাসের। কিন্তু এখানে যেহেতু ওটা পাচ্ছ না, এখানকার অপশান অনুযায়ী তোমাদের প্রথমটা সিলেক্ট করতে হবে, 1 নম্বরটা, তরল বিউটেন বা আইসোবিউটেন। ঠিক আছে, কারণ বিউটেনের কিন্তু দুটো আইসোমার আছে, একটা হচ্ছে এন বিউটেন ও একটা হচ্ছে আইসোবিউটেন। বিউটেনের কিন্তু দুটো আইসোমার আছে, ঠিক আছে, একটা এন বিউটেন ও একটা আইসোবিউটেন। এখানে প্রোপেনটা দেয়নি তোমাদের কনফিউজ করার জন্য, একটু ভালো করে পড়বে। কারণ অ্যাকচুয়ালি এলপিজির যে উপাদানগুলো তোমরা সবসময় প্রোপেন মনে রাখবে, এন বিউটেন ও আইসোবিউটেন এইভাবে মনে রাখবে। প্রোপেন বিউটেন এইভাবে মনে রাখার থেকে প্রোপেন, এন বিউটেন ও আইসোবিউটেন এই ফর্মে মনে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। ভূপৃষ্ঠের কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সরি বন্ধুরা, 10টা। সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নম্বর কত? 13। চলো পরের প্রশ্ন, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? অপশানগুলো দেখে নাও, আর বলছি না। সঠিক উত্তর হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। এখানে যেহেতু মাইল দিয়েছিল, আর যদি মিটারে দেওয়া থাকতো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বিভিন্ন প্যারামিটারে দিয়ে দিতে পারে, তোমরা কিন্তু চাইলে একটু চেক করে দেখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুটো দেখছো 1,86,000 মাইল পার সেকেন্ড আর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই দুটো দিয়েই কিন্তু বেশি আসে, ওই জন্য এই দুটো আমি আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছি, যেটা ইম্পর্টেন্ট। গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ওজোন, কার্বন টেট্রাফ্লোরাইড। সঠিক উত্তর হচ্ছে এখানকার অপশান অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট কিন্তু মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। এবার এখানে যদি অপশানে দেখতে কার্বন ডাইঅক্সাইড মিথেনের জায়গায় জলীয় বাষ্প থাকতো, এবার তাহলে কিন্তু ওইটা সঠিক দিতে, মানে ওয়াটার ভ্যাপার, জলীয় বাষ্প কিন্তু একটা প্রধান, মানে যে কটা গ্যাস প্রধান দায়ী তার মধ্যে কিন্তু জলীয় বাষ্পটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে মনে রেখো, কার্বন ডাইঅক্সাইড মিথেনটা মনে রেখো, তার সঙ্গে ওয়াটার ভ্যাপারটাও মনে রেখো। সিডির পুরো কথাটাই কি? মানে সিডির যে ফুল ফর্ম, কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডাটা, ক্যারিড ডাটা, কম্প্রেস ডিস্ক। সঠিক উত্তর কিন্তু কম্প্যাক্ট ডিস্ক। চলো পরের প্রশ্ন, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? আর্নেস্ট রাদারফোর্ড, অ্যালবার্ট আইনস্টাইন, অ্যামিলিও অ্যাভোগাড্রো, জন ডাল্টন। সঠিক উত্তর হবে জন ডাল্টন। জন ডাল্টন কিন্তু প্রথম বলেছিলেন পরমাণু কিন্তু অবিভাজ্য। পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অক্সিজেন সালফাইড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে পিওয়াইকিউ প্রশ্নগুলো দেখছো বিভিন্ন সাবজেক্টের, দেখবে এইগুলো তোমরা যদি খুব ভালো করে মুখস্থ রাখতে পারো, মানে জাস্ট দেখার জন্য দেখলে তা নয়, পিওয়াইকিউ কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে করতে পারো, তার সঙ্গে আরেকটু নিজের বুদ্ধি খাটিয়ে আর কি কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেন থেকে তোমরা দেখতে পারো, দেখবে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা চাকরির পরীক্ষার কিন্তু কমন পাবে।
সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের জন্য কিন্তু পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিন্তু ওর রং পরিবর্তিত হয়। H2S যার কেমিক্যাল সাইন। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া। তোমরা স্টিফেন হকিংয়ের নাম আশা করি সকলেই ছিল, তো বিগ ব্যাং থিওরি সঙ্গে ওনার নাম যুক্ত আছে। ইংল্যান্ড দের বাসিন্দা বা যুক্তরাজ্যের বাসিন্দা ছিলেন। কম্পিউটারের আইসি চিপস কী দিয়ে তৈরি? আইসি চিপের ফুল ফর্ম, এটা অনেক সময় আসে ইন্টিগ্রেটেড সার্কিট চিপস, পুরোটা যদি বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্যালসিয়াম। বহু পরীক্ষায় এটা রিপিট হয়, খুব ভালো করে মনে রেখো। কম্পিউটারের যে আইসি কিন্তু সিলিকন দিয়ে তৈরি হয়, যার পারমাণবিক সংখ্যা কিন্তু 14, যার কেমিক্যাল সাইন হচ্ছে কিন্তু SI, আর অ্যাটমিক নাম্বার 14। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? রেটিনা, আইরিস, লেন্স ও কর্নিয়া। সঠিক উত্তর কিন্তু হবে কর্নিয়া। চক্ষুদানের সময় কিন্তু চোখের কোন অংশ দাতার কাছ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর কর্নিয়া। প্রচণ্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। HIV কী ধরনের ভাইরাস? RNA, ডিএনএ বা আরএনএ, ডিএনএ এবং আরএনএ। সঠিক উত্তর হবে RNA ভাইরাস। HIV কিন্তু একটা RNA ভাইরাস। একটু বলে রাখি এই সম্বন্ধে, এই নোট দিয়ে রাখি, HIV অনেক সময় আসতে পারে রেট্রো ভাইরাস কিনা জানতে চাইতে পারে। HIV ওয়ান কাইন্ড অফ রেট্রো ভাইরাস। যে ফুল ফর্ম, HIV ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এর জন্য তোমরা জানো এইডস রোগ হয়, HIV ভাইরাসের জন্যই আমাদের এইডস রোগ হয়। এই এইডসের ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। আর এই যে বানানগুলো তোমরা একটু চাইলে প্র্যাকটিস করতে পারো। যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, অনেক সময় ওরা কিন্তু খাতা পেন দিয়ে কিন্তু ওরা মানে একটা পাতা দিয়ে সাদা পেন দিয়ে অনেক সময় এই বানানগুলো কিন্তু মানে খুব শক্ত ভাইরাস ব্যাকটেরিয়ার নাম দেবে না, সেগুলো তো সায়েন্সের স্টুডেন্টদের দেবে। নর্মাল স্টুডেন্টদের কিন্তু যেগুলো খুব কমন যে ভাইরাসের নামগুলো আমরা জানি, ব্যাকটেরিয়ার নামগুলো জানি, এগুলো কিন্তু ওরা অনেক সময় লিখতে দেয় বানানগুলো, ঠিক আছে। তোমরা একটু প্র্যাকটিস করো। অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আর হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস হচ্ছে HIVর ফুল ফর্ম। বিশ্ব এইডস ডে কবে পালন করা হয়? মানে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় প্রতি বছর 1 ডিসেম্বর কিন্তু এইডস ডে পালন করা হয়। লাস্ট যে এইডস ডেটা পালন করা হয়েছে মানে 2024 সালে, তার থিম কী ছিল? প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেনারেল সায়েন্সের সঙ্গে এটাকে একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন তোমরা হিসাবে দেখতে পারো। অ্যাজ এ স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2024 সালের থিম ছিল টেক দ্য রাইট পাথ, মাই হেলথ মাই রাইট। টেক দ্য রাইট পাথ, মাই হেলথ মাই রাইট। চলো পরের প্রশ্ন। কম্পিউটারের প্রথম ভাষা কি? পাস্কাল, ফক্সপ্রো, ফরটান, কবল, ঠিক আছে। সঠিক উত্তর হবে ফরটান, যার ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটা 1957 সালে কিন্তু জন ব্যাকাস কিন্তু এটাকে ডেভেলপ করেন, যিনি আর কোন কোম্পানি থেকে যদি বলা হয় তাহলে IBM থেকে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়াটি মানব শরীরের পক্ষে উপকারী? স্টেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, এক মিনিট বন্ধুরা, ল্যাক্টোব্যাসিলাস আর সালমোনেল্লা। সঠিক উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস কিন্তু যে ব্যাকটেরিয়াটা মানব শরীরের পক্ষে উপকারী। উপরুক্ত যে অপশানগুলো আছে, যদি পার্টিকুলারলি বলো যে কোন ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাসের ধরো অনেক রকম পেসিস আছে। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, এই যে ব্যাকটেরিয়াটা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, এই ব্যাকটেরিয়াটা কিন্তু মানব শরীরের পক্ষে উপকারী। এবং এখানকার অপশান অনুযায়ী যেহেতু মানে ল্যাক্টোব্যাসিলাসের বেশি কোনো পেসিসই কিন্তু ক্ষতিকারক নয়, কিন্তু স্টেপটোকক্কাসের বেশিরভাগ পেসিসই কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়ার। কিন্তু স্টেপটোকক্কাসেরও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া যেটা কিন্তু মানুষের উপকারে লাগে, সেটার নাম হচ্ছে স্টেপটোকক্কাস থার্মোফিলাস। এটা আমি দেবো বলে ভুলে গেছি, এখন দেখছি আমার নোটটা দেওয়া হয়নি। আমি অন্য সময় কিন্তু যখন এই প্রশ্ন রিপিট হবে আমার মনে থাকলে আমি দিয়ে দেবো। যদি কখনো দেখো যে যদি বলে যে যেমন স্টেপটোকক্কাস অরিয়াস, যেটার জন্য কিন্তু এটা মানুষের জন্য একটা ক্ষতিকারক। এবার তোমায় যদি কখনো দেখো যে স্টেপটোকক্কাসের কোন একটা পেসিস 4 রকম দিয়ে দিল যে কোনটা মানুষের পক্ষে উপকারী, তখন হবে স্টেপটোকক্কাস থার্মোফিলাস। এটা কিন্তু একটা মানুষের জন্য উপকারী ব্যাকটেরিয়া বলতে পারো। আর স্টেপটোকক্কাস অরিয়াস কিন্তু খুব ক্ষতিকারক একটা ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এইটা কিন্তু মানুষ শরীরের পক্ষে খুবই উপকারী। আচ্ছা, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহৃত হয়? ম্যাগলভ, চিতাবাঘ, বুলেট ট্রেন, জাহাজের গতিবেগ মাপার জন্য কিন্তু নটিক্যাল মাইল পার ঘন্টা ব্যবহৃত হয়। কাপড় কাচার সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর হচ্ছে কাপড় কাচার সোডা, সোডিয়াম বাইকার্বনেট জানো তোমরা, যেটা কাপড় কাচার সোডা বলা হয়, যার রাসায়নিক সংকেতটা কী হবে? Na2CO3। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? প্রচুর জিনিস কিন্তু ব্যবহৃত হয়।
মানে খাদ্যকে সংরক্ষণ করার জন্য। এখানকার উপরোক্ত অপশান যেগুলো আছে অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, যার রাসায়নিক সংকেত হচ্ছে CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা কিন্তু খুবই জলের মতো মুখস্থ রেখো। এটা আবার এই অন্যভাবেও আসতে পারে, দেখবে দুরকমভাবে আসতে পারে। আমি ভালো করে পড়িয়ে দিয়েছিলাম, তোমরা মিসলেনিয়াস সেটগুলো একটু দেখো। জেনারেল সায়েন্সের অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা আবার একটু অন্যরকমভাবেও আসতে পারে, ওটা একটু কাউন্ট করলেই তোমরা আর কি বুঝতে পারবে। যাই হোক, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, যার রাসায়নিক সংকেত। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হাইড্রোজেনযুক্ত যৌগ, বংশ পরম্পরা, মাটি ছাড়া গাছের প্রতিপালন, জল। এটা হচ্ছে হাইড্রোপনিক্স, এই যে শব্দটা এটা হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালনের জন্য যুক্ত, মানে যে পদ্ধতিতে মাটি ছাড়াই কিন্তু উদ্ভিদকে মানে প্রতিপালন করা যায় বা চাষ করা যায়, সেটাকেই বলা হয় হাইড্রোপনিক্স। নিম্নলিখিত কোন শস্য, নিম্নলিখিতর পরে একটা পেস হবে, ওটা কিন্তু মিস গেছে। নিম্নলিখিত কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটরশুঁটি, জোয়ার, আলু। এই সম্বন্ধে তোমাদের আগেই বলেছিলাম। এখানকার সঠিক উত্তর হবে মটরশুঁটি। মানে তোমাদের একবার পড়িয়েছিলাম, মনে থাকবে আশা করি, অনেকবারই পড়িয়েছি। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, 4টে অপশানের মধ্যে কোনটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, মানে যেটা নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া, যেমন রাইজোবিয়াম ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এছাড়াও আছে অ্যাজোটোব্যাক্টর একটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, কিন্তু রাইজোবিয়াম কিন্তু সিম্বায়োটিক গোত্রের ব্যাকটেরিয়া। অ্যাজোটোব্যাক্টর কিন্তু একটা মানে কি বলবো, ও কিন্তু স্বয়ংসম্পূর্ণ, মানে সিম্বায়োটিক মানে বুঝতে পারছো, মিথজীবী, মানে যাকে বাঁচার জন্য অন্যের অবলম্বন করতে হয় এবং ও তার পরিবর্তে কিছু দেয়। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াটা কী করে? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াটা ধরো এই ডাল জাতীয় শস্য, যেখানে এখানে মটরশুঁটি দেখছো, বা লেগুম জাতীয় প্লান্ট বা ডাল জাতীয় শস্যের মূলে কিন্তু বসবাস করে, ওর যে নিউট্রেনটা গাছ থেকে নেয়, আর ও কী করে, ও কিন্তু বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে কিন্তু ওটা কিন্তু মূলে আর কি স্প্রেড করে। এর ফলে যখনই দেখবে মাটি যখন ধরো চাষ করতে করতে জমি অনুর্বর হয়ে যায়, তখন কিন্তু ডাল জাতীয় শস্য চাষ করা হয়। কারণ ডাল জাতীয় শস্য চাষ করলে কিন্তু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, তার জন্য কিন্তু ও কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি সহায়তা করে নাইট্রোজেনের চালান করার মাধ্যমে। এ সম্বন্ধে আগে পড়িয়েছিলাম। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে, যেটা পরীক্ষায় আছে, রাইজোবিয়াম। আর রাইজোবিয়াম না থাকলে অ্যাজোটোব্যাক্টর যদি থাকে, অ্যাজোটোব্যাক্টরও দিতে পারো, কিন্তু অ্যাজোটোব্যাক্টর স্বয়ংসম্পন্ন, ও কিন্তু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া নয়। কিন্তু রাইজোবিয়াম কিন্তু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, মানে ওকে কিন্তু বাঁচার জন্য ডিপেন্ড করতে হয়। ওই ধরো যে গাছটা ধরো এই মটরশুঁটির ওপর ওকে ডিপেন্ড করতে হবে। সূর্য প্রধানত যে উপাদানগুলো দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন নিয়ন, হাইড্রোজেন জেনন, হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। আগেই বলেছিলাম, এইটা প্রচুরবার এসছে। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট, কিংবা প্রশ্নটা এইভাবেও আসে যে সূর্যের শক্তি প্রধানত কী পদ্ধতিতে তৈরি হয়? তখন হতো নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, পারমাণবিক সংযোজন বা পারমাণবিক একীকরণ দ্বারা বা নিউক্লিয়ার ফিউশন পদ্ধতির দ্বারা কিন্তু সূর্য শক্তি উৎপাদন করে, এবং সূর্য শক্তির মূল উৎস হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। এবং এই কনসেপ্টের ওপর, মানে সূর্য যে প্রসেসে তোমার শক্তি উৎপন্ন করে, সেই প্রসেসের ওপর ডিপেন্ড করেই কিন্তু হাইড্রোজেন বোম তৈরি হয়েছিল। তোমরা জানো, এডওয়ার্ড টেলর, যতদূর আমার মনে পড়ছে, উনি হাইড্রোজেন বোমের আবিষ্কর্তা। আর পরমাণু বোমা কিন্তু কী করে? পরমাণু বোমা নিউক্লিয়ার ফিশন পদ্ধতিতে তৈরি হয়, মানে একটা পরমাণুকে 2-3টে পরমাণুতে ভাঙে, অণু বা পরমাণুতে। আর এক্ষেত্রে উল্টোটা হয়, 2-3টে অণু বা পরমাণুকে একত্রিত করে, যার জন্য কিন্তু এর শক্তিটা বেশি হয়। আর সূর্য কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন বা পারমাণবিক একীকরণ, মানে বাংলাটা যেরকমভাবে আসতে পারে, নিউক্লিয়ার ফিউশনটাই বলছি, নিউক্লিয়ার ফিউশন পদ্ধতির দ্বারা কিন্তু শক্তি উৎপন্ন করে, যদি আসতো এখানটায়। আর পারমাণবিক বোমা মানে অ্যাটম হাইড্রোজেন বোম, আর হাইড্রোজেন বোম কিন্তু এই সূর্য যে পদ্ধতিতে শক্তি উৎপন্ন করে, সেই পদ্ধতিতে সূর্য তৈরি হয়েছিল হাইড্রোজেন বোম নিউক্লিয়ার ফিউশন দ্বারা। আর অ্যাটম বোম কিন্তু নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন পদ্ধতির দ্বারা কিন্তু তৈরি হয়। আর হাইড্রোজেন বোম কিন্তু নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক একই কেন্দ্রীকরণ বা কী বলবো, পারমাণবিক সংযোজন আর কি। মানে বাংলাটা ঠিক এই মুহূর্তে আমার ভালোভাবে আসছে না। নিউক্লিয়ার ফিউশনটাই তোমরা দেখে নিও, বা সংযোজন বলতে পারো, মানে সংযোজন, ঠিক আছে, এটাই আসবে, পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, আর পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে। আর তোমার হাইড্রোজেন বোম কিন্তু পারমাণবিক বোমার থেকে অনেক বেশি ধ্বংসাত্মক, এবং ও কিন্তু ক্যারি করা অনেক আকারে ছোটো হয়েও কিন্তু বেশি ধ্বংসাত্মক। এইটা কিন্তু আসতে পারে যে এখানে প্রশ্নটা এরমভাবে দিয়ে দিল, এইটা আরেকভাবে আসতে পারে যে সূর্য প্রধানত যে শক্তি উৎপন্ন করে সেটা কোন পদ্ধতিতে? 4টে রকম পদ্ধতি দিয়ে দিল, সেখানে সঠিক উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতি। আর ওই একই পদ্ধতিতে হাইড্রোজেন বোম তৈরি হয়। নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না? টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, কলেরা। সঠিক উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা।
ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না, এটা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। টাইফয়েড তোমরা জানো, সালমোনেল্লা টাইফি, একটু আগে দেখছিলে কোন ব্যাকটেরিয়া মানে শরীরের জন্য ক্ষতিকারক, যেমন সালমোনেল্লা মানে ছিল অপশানে, সালমোনেল্লা টাইফি জন্য টাইফয়েড হয়, কলেরা হয় ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার জন্য, ডিপথেরিয়া হয় কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি ব্যাকটেরিয়ার জন্য। এগুলো কিন্তু আগে দিয়েছি বলে আর দিইনি। কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবির অর্থ কি টেরাবাইট, তোমরা জানো 1028 গিগাবাইটে 1 টেরাবাইট হয়, 1028 নয় 1024 গিগাবাইটে 1 টেরাবাইট হয়, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট হয়। এবারে ওরা কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে ধরো কত মেগাবাইটে টেরাবাইট হয়, তখন তোমাদের মানে বিভিন্ন ওইগুলো প্যারামিটারগুলো দেখতে হবে। আমি মোটামুটি হাইকোর্টের ক্লাসের সময় করে দিয়েছিলাম, মানে একদম বিট থেকে শুরু করে তোমাদের দিয়ে দিয়েছিলাম, মানে 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, এরমভাবে আছে। আবার ওরা কী করে অনেক সময় সোজা হয়ে যায় বলে তখন তোমাদের দেখবে একটু শক্ত করে দিয়ে দেবে আর কি, মানে কত মেগাবাইটে টেরাবাইট হলো গিগাবাইট না দিয়ে, তখন কিন্তু শক্ত হবে। এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? পরস্পরকে আলিঙ্গন করলে ছড়ায় না এইচআইভি, সাধারণ শৌচাগার ব্যবহার করলেও ছড়ায় না, খাদ্য ভাগ করলেও এইচআইভি ছড়ায় না। এইচআইভি ছড়ায় এখানকার মূলত 4টে অপশানের মধ্যে অন্যের রেজার ব্যবহার করলে কিন্তু এইচআইভি ছড়ায়। আরও অনেক কারণে এইচআইভি ছড়ায় তোমরা জানো, অসতর্ক যৌন সঙ্গমের ফলে ছড়ায়, এছাড়াও ব্লাড যদি দেওয়া হয় এমন রোগীর যা অলরেডি এডসে অ্যাফেক্টেড, এবং যে অলরেডি এডসে অ্যাফেক্টেড তার বাচ্চারও হতে পারে, সেই মায়ের বাচ্চারও হতে পারে। আর এইগুলো আর কি হয়। তারপরে ধরো একজনকে যে আমাদের যে যদি ইঞ্জেকশন দেওয়ার পর সেই সুচটা যদি এডস এফেক্টেড রোগীর শরীরে, মানে ওই সুচটাই তোমাদের জন্য আগে যেগুলো আর কি ইউজ করা হতো, এখন কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করা হয় তোমরা জানো। আগে কিন্তু বারবার এইচআইভি দিয়ে বিজ্ঞাপনও দিত, যেমন আগে কিন্তু এই যে দেখছো রেজার, আগে কিন্তু সেলুনে যারা দাড়ি কাটতো নাপিতের কাছে খুর, মানে একই খুর যেটা দিয়েই কিন্তু সবার দাড়ি কাটা হতো। এখন কিন্তু মানে প্রতিটা দেখবে যারা দাড়ি কাটতে যায় তো প্রতিটা ব্লেড আলাদা হয় আর কি। শুষ্ক বরফ, এখানে হচ্ছে শুষ্ক বরফ সম্বন্ধে 3টে অপশান দিয়েছে, কোনটা আর কি তোমাদের সঠিক নয় এরা জানতে চাইবে, ঠিক আছে। শুষ্ক বরফ CO2 কঠিন রূপ, শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়, আর জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। তাহলে এর ভেতরে ওখানে আমার একটা লিখতে ভুলে গেছি আমি ওপরে, যে কোনটা সত্যি নয়। এই যে দেখছো 3টে অপশান আছে 1 2 3, এর ভেতরে কোনটা শুষ্ক বরফের এগেনস্টে সত্যি নয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে কেবল 1, কেবল 2, 1 ও 2, 1 2 3। তাহলে এখানে আচ্ছা সরি ওখানে ছিল, আমি আসলে তো উপরে লিখিনি বলে ভুলে গেছি। আচ্ছা একটু বলে দিই, উপরে একটা লেখা ছিল যে শুষ্ক বরফ মানে কোনটি সত্য, মানে কোনটি বা কোনগুলি সত্য। শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। তাহলে অপশান 1 কেবল 1, কেবল 2, অপশান সি হচ্ছে 1 ও 2, আর অপশান ডি হচ্ছে 1 2 3। সঠিক উত্তর হবে কেবল 1 আর 2টা কিন্তু সঠিক, মানে কঠিন ডাই কার্বন ডাই অক্সাইডকেই তোমাদের শুষ্ক বরফ বলা হয়, তোমরা জানো ডাই আইস বলা হয়। আর শুষ্ক বরফ কিন্তু মূলত শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়, আর জল থেকে তৈরি বরফ মানে নর্মাল যে আমাদের বরফ সেটা কিন্তু শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটা ভুল আছে। শুষ্ক বরফ মানে যেটা কঠিন কার্বন ডাই অক্সাইড সেটা কিন্তু নর্মাল জল থেকে তৈরি যে বরফ তার থেকে অনেক বেশি ঠান্ডা। এখানে নোটটা দেখে নাও, বরফের তাপমাত্রা কত? সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনে 273.15 কেলভিন। আর শুষ্ক বরফের তাপমাত্রা কত? শুষ্ক বরফের তাপমাত্রা হচ্ছে -78.5 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার যদি ফারেনহাইটে থাকে -109.2 ডিগ্রি ফারেনহাইট, আর যদি কেলভিনে থাকে 194.7 কেলভিন। মানে বুঝতেই পারছো নর্মাল বরফের টেম্পারেচার থেকে কঠিন কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার কিন্তু অনেকই কম। এই প্যারামিটারগুলো ভালো করে মুখস্থ রেখো, সেলসিয়াস ফারেনহাইট কেলভিন দুটোর ক্ষেত্রে, শুষ্ক বরফ আর বরফের ক্ষেত্রেও পরীক্ষায় কিন্তু আসতে পারে। আচ্ছা উত্তরটা আগে চলে এসছে, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভিটামিন সি, বি, এ, কে। সঠিক উত্তর কিন্তু ভিটামিন সি, যার রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। শরীরের কিন্তু ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন সি দেওয়া হয়, এছাড়াও অনেক কারণেই ভিটামিন সি কিন্তু দেওয়া হয়। সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরে দাগিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ? প্রতিসরণ, নিম্নচাপ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ। সঠিক উত্তর হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে। সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরে দাগিমা রেখার যে নিচে সূর্যকে দেখতে পাওয়া যায় তার কারণ হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে। তোমরা আলো চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে, প্রতিফলন, প্রতিসরণ এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে।
আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? চোখ, কান, হৃৎপিণ্ড, নাক? সঠিক উত্তর হচ্ছে চোখ। আইরিস কিন্তু চোখের একটা অংশ, তোমরা জানো। মানে আমাদের যে চোখের যে কালার্ড পার্ট, মানে যে কালার অংশটা, সেটা কিন্তু আইরিস। এবং আইরিস কিন্তু ঠিক করে যে কতটা আলো আমাদের চোখে আসবে, ঠিক আছে, কতটা আলো চোখে আসার পক্ষে উপযুক্ত, সেটা কিন্তু আইরিস কন্ট্রোল করে। এবং কর্নিয়া ও লেন্সের মাঝে অবস্থিত হচ্ছে আইরিস। কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? বেলেডোনা, সর্পগন্ধা, পেনিসিলিয়াম, সিঙ্কোনা? সঠিক উত্তর হবে সিঙ্কোনা। সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়, তোমরা জানো। যেমন সর্পগন্ধা গাছের মূল থেকে কিন্তু রেসারপিন পাওয়া যায়। এগুলো আবার আলাদা আলাদা করে আসে, যে দিয়ে দিল যে সিঙ্কোনা গাছের কোথা থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়, ছাল, মূল, মানে ছাল, শিকড়, এরমভাবে অপশান দিয়ে দিল, পাতা। তখন মনে রেখো যে সিঙ্কোনা গাছের ছাল থেকে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়। আর রেসারপিন মানে সেটা কিন্তু সর্পগন্ধা থেকে যে মানে রেসারপিন নামক যে উপকার, সেটা কিন্তু সর্পগন্ধা থেকে পাওয়া যায়, তোমরা জানো। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, আর কুইনাইন কিন্তু সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। জলের বাষ্পীভবনের লিন তাপ কত? মানে ল্যাটেন্ট হিট ইংলিশ নামটা দেওয়া হয়নি। ল্যাটেন্ট হিট নামটা মনে রাখো, ইংলিশগুলো লাগবে আর কি, তোমাদের যেসব পরীক্ষায় বাংলা থাকবে না, খুবই অসুবিধা হবে। 100 ক্যালোরি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 537 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম? সঠিক উত্তর হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, এবং এটা কিন্তু ক্ষেত্র বিশেষে তোমরা দেখতে পারো 540 ক্যালোরি পার গ্রামও থাকতে পারে। জলের বাষ্পীভবনের লিন তাপ কিন্তু 540 ক্যালোরি পার গ্রাম থাকলেও ওটাই সঠিক উত্তর দিও। এখানে যেহেতু 537 ক্যালোরি আছে, ওই জন্য সঠিক উত্তর এটাই দিয়েছি। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? সি, পি, কে, বি? সঠিক উত্তর হবে জলে দ্রবণীয় নয়। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? সঠিক উত্তর হবে ই। তোমরা জানো যে ফ্যাট সলিউবেল ভিটামিন বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? এ, ডি, ই, কে। আর আমাদের যে ওয়াটার সলিউবেল বা জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসিপি। এখানে বিসিপি সবকটাই জলে দ্রবণীয়, আর কিন্তু এইটা কিন্তু জলদ্রবণীয় নয়। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে বন্ধুরা। এইখানে এই যে দেখছো ভিটামিন ই, এখানটা কি আমি এটা আমার লেখা উচিত ছিল কে, ঠিক আছে বন্ধুরা, 1 মিনিট। এটা আমি যখন পিডিএফ আপলোড করব ঠিক করে দেবো। আর এমনি বুঝতেই পারছো, এখানে দেখো যে অপশান 1-এ কী আছে? অপশান 1-এ আছে সি, অপশান 2-এ আছে পি, অপশান 3-এ আছে কে, অপশান 4-এ আছে বি। তাহলে সঠিক উত্তর হতো এখানে কে। এখানে ই তো ছিলই না, আমি কিন্তু মানে যেহেতু মানে মুখস্থ আছে বলে সার্চ করে আমি ওটা ভুল করে লিখে ফেলেছি আর কি। যাই হোক, ওটা কে হবে, মানে উত্তর হবে অপশান 3 কে। কারণ কে, এ, ডি, ই, কে এগুলো সবই কিন্তু ফ্যাট সলিউবেল ভিটামিন, আর বি, সি, পি সবই কিন্তু আমাদের জলে দ্রবণীয় বা ওয়াটার সলিউবেল ভিটামিন। ওটা কিন্তু কে হবে। আমি পিডিএফ যখন আপলোড করবো ঠিক করে দেবো। আর কমেন্ট বক্সে ঠিক করছি না, তোমরা জানো আশা করি। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 35%, 40%, 45%, 30%? সঠিক উত্তর হবে 40%, মোটামুটি 40% বলা যায়। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। এই সংকেতটা জানলেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো পারবে। যেমন ধরো ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কার্বনেটে 40%, কার্বন আছে 12%, অক্সিজেন আছে 48%। এটা কি করে হলো? কারণ ক্যালসিয়ামের যে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর 40, এখানে এখনই ক্যালসিয়াম আছে, তাহলে 40 × 1 40 হলো। এই অঙ্কটা আমি আগেরবারেও করে দিয়েছিলাম মিসলেনিয়াসের সময়। যেমন কার্বন আছে একটা, দেখছো সি একটাই আছে, তাহলে 12, তাহলে 40 আর 12 52। আর অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর এগুলোও জানতে চাই অনেক সময়। মানে অ্যাপ্রক্স 16, কিন্তু অ্যাকচুয়ালি 15.99, আমি 16ই ধরছি। আর অক্সিজেন O3 মানে 3টে আছে, তাহলে 16 × 3 মানে 48 হয়ে গেল। বুঝতে পেরেছো? এগুলো একটু মনে রেখো। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক নাম্বার, কার্বনের অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক নাম্বার, এগুলো কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করো। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কত? যতদূর সম্ভব এটা শেষ প্রশ্ন। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? iOS, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স? সঠিক উত্তর হচ্ছে iOS, ঠিক আছে। অ্যাপেল আইফোনের যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু iOS, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সব প্রশ্ন হয়ে গেল। তাহলে মোটামুটি তোমাদের WP কনস্টেবলের জেনারেল সায়েন্স ও কম্পিউটারের সব সেট কমপ্লিট করে দিলাম। কালকেরে তোমাদের কিন্তু আমি পলিটির সেটটা আনবো, একটা সেটটা কমপ্লিট করে দেবো। আর স্ট্র্যাটেজিকের একটা সেট দিয়েছি, আর একটা সেট বাকি আছে, যদি সময় পাই আমি করে দেবো। আমি ঠিক জানি না পরীক্ষাটা কবে, তোমরা জানলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি জানতাম যে 16ই ফেব্রুয়ারি পরীক্ষা, চাইলে তোমরা কমেন্ট করতে পারো। চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।
আর ওই ভিটামিনের পোর্শনটা একটু দেখে নিও। আর আগের দিন তোমাদের একটা জিনিস ভুল বলেছিলাম, সরি বন্ধুরা, আগের দিন একটা জিনিস ভুল বলেছিলাম যে কনডেনশন, মানে ঘনীভবনের ইংলিশটা কনডেনশন নয়, কনডেনসেশন, ওর প্রোনাউন্সিয়েশনটাই ভুল বলেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। ওটা হবে কনডেনসেশন, ঠিক আছে? মানে কোনো পদার্থকে যখন কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তাপ কমিয়ে বা তাপ বর্জন করে যখন তরলে পরিণত করা হয়, মানে সোজা ভাষায় বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে ঘনীভবন বা কনডেনসেশন বলে। কনডেনশন বলেছিলাম, বানানটাও একটু হয়তো আমি ভুল লিখেছিলাম, ওটা কনডেনসেশন হবে। আর ওটাকে বাংলায় বলে ঘনীভবন, বাষ্পীয় অবস্থাকে তরল পরিণত করার ঘটনা তাপ বর্জন করে, সেটাকে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।